সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে মেস্তা জবা। তো এই মেস্তা জবা এর গোত্র, এর ফ্যামিলি, এত কিছু আমি আর আজকের এই ছোট ভিডিওতে বলতে চাচ্ছি না। পরবর্তীতে নিশ্চয়ই বলবো, বা আগেও বলেছি, পরবর্তীতে বলবো, সেটা আলাদা কথা। জাস্ট আপনাদের দেখাচ্ছি যে এটা ছোট্ট একটা গাছে এই যে 8-10টা ফুল, সেটা কি করে সম্ভব। এই টিপসগুলো আপনাদের আমি বলবো। আর ঠিক এই মুহূর্তে আপনি কি ধরনের খাবার দেবেন, অর্থাৎ কি ধরনের পরিচর্যা করবেন যাতে আপনি প্রতিদিনই এইরকম ফুল পেতে পারেন, সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, এই ছোট ভিডিওটি আপনারা স্কিপ না করে প্রত্যেকটা পয়েন্ট আপনারা শুনতে থাকুন। সত্যি কথা বলতে এই গাছটি তো খুবই ছোট, দেখতেই পাচ্ছেন। গাছটি প্রকৃতপক্ষে আমি গত বছর ঠিক এই সময়, মানে বর্ষার শেষে, একটা ডাল থেকে, অর্থাৎ শাখা কাটিং থেকে চারা তৈরি করেছিলাম। আর 2023-এর ফেব্রুয়ারি মাসে একে গ্রোয়িং ব্যাগ থেকে এই ছোট্ট একটা 8 ইঞ্চি পটে আমি এটা বসিয়েছিলাম। এখন ছোট গাছ ছোট পট নেবেন, বড় গাছ হলে অবশ্যই বড় পট নেবেন। এটা পটের কথা। অবশ্যই প্লাস্টিকের টব থেকে মাটির টব সবসময় ভালো, কারণ মাটির টবে যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রগুলো থাকে, সেই ছিদ্রগুলো দিয়ে এই যে টেম্পারেচার যে যখন হয় খুব বেশি, মার্চ এপ্রিল মে মাসের দিকে, তখন কিন্তু ওই তাপটা বাইরে জলের সঙ্গে বেরিয়ে যায়, যেটা প্লাস্টিকের টবে হয় না। তো এই টব নিয়ে আমি পরবর্তী কোনো ভিডিও করলে অবশ্যই বলবো। এটুকুই বললাম, মাটির টবটা অবশ্যই নেবেন। চলে আসবো আমি চারার কথা। যেহেতু আমি ছোট চারা গাছ বসেছিলাম, কাজে প্রুনিং করার ব্যাপার ছিল না। গাছটা একটা লম্বা শাখা হয়ে 2-1টি ফুল দিতে শুরু করেছিল এপ্রিল মাসের দিকে। 2-1টি ফুল নেওয়ার পরেই কুড়ির মায়া ত্যাগ করে আমি গাছটাকে করে নিয়েছিলাম প্রুনিং। তখন গাছটি প্রায় 1 ফিটের মতো ছিল। এই প্রুনিং করার পরে এখানে আমার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9খানা শাখা বেরিয়েছে। অর্থাৎ শাখা বৃদ্ধি করতে পারলেই আপনার ফুলের সংখ্যাটা বাড়বে। এমনি এমনি তার ফুল হবে না, না প্রত্যেকটার ফুলই হবে কিন্তু ডগাতে, নিচের দিকে হয় না। কাজে আপনাকে সব প্রুনিংটা করে নিতে হবে ঠিক যখন একটা ফুল হওয়ার একটা সময় হবে, তখন বা 2-1টা ফুল থাকবে, নষ্ট হবে কুড়ি, সেটা ভাববেন না। প্রুনিং করে শাখা বৃদ্ধি করে নেবেন। তো শাখা বৃদ্ধি হলো, এইভাবে আবার এই ফুলটি শুরু হয়েছে। প্রকৃতপক্ষে এই মেস্তা জবা গ্রীষ্ম বর্ষাকালের ভরপুর সিজনে এরা ফুল দেয়, ঠিক যেমন আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই ফুলটা আপনার মোটামুটি অক্টোবর তো অবশ্যই, নভেম্বরের তীব্র ঠান্ডা হওয়ার আগে পর্যন্ত ফুল দিতেই থাকবে। তারপরে নভেম্বরের শেষ, ডিসেম্বর, জানুয়ারি, এই কটা মাস আপনার থাকবে এটা ডরমেন্সি পিরিয়ড। অর্থাৎ এই সময় আমরা না খাবার দেব, না কোনো কিছু পরিচর্যা করব, জাস্ট জল দিয়ে বাঁচিয়ে রাখবো। আবার ফেব্রুয়ারিতে রিপোর্টিং করব দরকার পড়লে, অথবা কাটাই ছাটাই করব, মাটি পরিবর্তন করতে পারি, যেভাবে করে নিয়ে নতুন করে আবার গাছটাকে ফুল দেওয়ার উপযুক্ত তৈরি করব। এই হচ্ছে তার লাইফ সাইকেল। তো বন্ধুরা, যেটা আজকের যে ভিডিও করার উদ্দেশ্য, যে আমি এরকম ফুল পেতে হলে আমি কী ধরনের খাবার দেবো। এমনি এমনি কিন্তু স্বাভাবিকভাবে এই ধরনের একটা ছোট্ট গাছে কিন্তু আপনি 2-4টির বেশি ফুল পাবেন না, কিন্তু একদিনে 8-10টি করে ফুল পেতে হলে আপনাকে একটু অতিরিক্ত পরিশ্রম করতেই হবে। কারণ অতিরিক্ত ফুল পেতে হলে তো আপনাকে অতিরিক্ত আপনাকে খাবারও দিতে হবে, পরিচর্যাও করতে হবে। কারণ ফুলগুলো দেখছি না কী সুন্দর, বৃষ্টি ভেজা দিন, বুঝতেই পারছি আমার ছাদটা দেখেই প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে। এই বৃষ্টির ফাঁকেই আমি এই ভিডিওটা করছি। তো এই গাছটিতে আমি আজ থেকে 12-13 দিন আগে, বা 2 সপ্তাহ আগে আর কি, আমি কিছু খাবার দিয়েছিলাম। কারণ বর্ষাতে খুব বেশি খাবার লাগে না, কিন্তু গাছটাতে কুড়ি আসতে শুরু করেছিল বলে আমি একটু খাবার দিয়েছিলাম। কী খাবার দিয়েছিলাম? আমি দিয়েছিলাম 1/2 চামচ ডিএপি এবং 1 চামচ পটাশ। এখন ডিএপি দেওয়া কেন দরকার? কারণ এই গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে গাছটি ধীরে ধীরে বড়ও হবে আর ফুলও আসবে। এমন নয় যে গাছ বৃদ্ধি হবে না, এই দেখতে পাচ্ছেন এবার ফুল কুড়ি বেরিয়ে যাবে, আবার গাছ বৃদ্ধিও পাবে। তো গাছ বৃদ্ধি করার জন্য আপনাকে ডিএপি দিতেই হবে, কারণ ডিএপির মধ্যে রয়েছে নাইট্রোজেন আর রয়েছে আপনার ফসফেট। সরাসরি ফসফেট এই গাছ কিন্তু খুব একটা পছন্দ করে না, এটা কিন্তু মাথায় রাখবেন। যে কোনো জবা, হিবিস্কাস গ্রুপের কোনো গাছেই সরাসরি ফসফেট দেবে না, কম্বিনেশন দিতে পারেন। তো আমি ডিএপি ফসফেট দিয়েছিলাম। এখন আর ডিএপি আর পটাশ দিতে পারবো না, কারণ কেমিক্যাল ফার্টিলাইজারের
কার্যকালের মেয়াদ হচ্ছে আপনার 15 দিন, আর আমরা খাবার দেবো একে কমপক্ষে 20 দিন অন্তর। তাহলে আমি যেহেতু 12 দিন বা 2 সপ্তাহ আগে মোটামুটি খাবার দিয়েছি, তাহলে এখন আর কেমিক্যাল ফার্টিলাইজার আমি দিতে পারবো না। তবে গাছের ন্যূনতম চাহিদা পূরণ করার জন্য, অন্যান্য জৈবিক চাহিদাগুলো পূরণ করার জন্য আমি আজকে জৈব খাবার কিছু দেবো, যে খাবারগুলো আপনাদের একটু দেখিয়ে একটু আলোচনা করতে চাইছি। তো দেখুন বন্ধুরা, কিভাবে আমি খাবারটা দেবো, কি কি খাবার দেব। আমি দিয়ে ধরেছি এখানে 1 চামচ শিংকুচি, 1 চামচ বনডাস। এই শিংকুচিতে থাকে নাইট্রোজেন, বনডাস থাকে ফসফেট। এখানে যেহেতু বর্ষাকাল, কাজেই আমি এখানে লিকুইড খাবার দেবো না, কারণ বর্ষার জলের সঙ্গে চলে যাবে, বেরিয়ে যাবে। তাই আমি সর্ষে খোলকে ডাস্ট করে নিয়েছি। একে লিকুইড আকারে দেবো না, এই ডাস্ট আকারে দেবো। এখানে দিয়েছি আমি অ্যাপসাম সল্ট, কারণ অতিরিক্ত বৃষ্টি যদি জল জমে যায় তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে, গাছ হয়ে যাবে দুর্বল, এবং আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। আর যে কোনো টবের ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিমখোল দিতে হবে 1 চামচ। এই খাবার কটা আমি এখানে এক জায়গায় আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি আমি নিড়ানি দিয়ে আমি একটু সব দিকে এটাকে ছড়িয়ে দেব। এই খাবারগুলো গাছের গোড়াতে পড়লেও কোনো অসুবিধা হবে না, কারণ জানেন, কারণ এগুলো সবই হচ্ছে জৈবিক খাবার। কেমিক্যাল ফার্টিলাইজার একেবারে টবের 4 ধার বরাবর দিতে হয়। আচ্ছা, এইভাবে আমি মিশিয়ে দিলাম। জল দেব না, কারণ বৃষ্টি একেবারে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। গাছের জল না, ময়েস্ট পছন্দ করে এই গাছ, প্রচুর জল খায়। তার মানে এই নয় যে মাটি ভেজা থাকবে আর আপনি জল দিয়ে দেবেন। এই তো গেল তার খাবারের ব্যাপার। পরিচর্যা কি? যদি এর কোনো শুকনো ডাল থাকে, যেমন এই ধরনের ডাল, অবশ্যই আপনাকে এটাকে কেটে দিতে হবে। আর দ্বিতীয় কথা, ফুল যখন হয়ে যাবে এই গাছটাতে, পুরো ফুলটা যখন প্রায় কমপ্লিট হয়ে যাবে, তখন একটা সমান করে প্রত্যেকটা ডালকে আমি কেটে দেবো নেক্সট টাইম, তারপরে আবার ফুল দেবে। তো এটা এখন সময় হয়নি। আর যে কাজটা আর করবেন সেটা হচ্ছে, যে ফুলগুলো অলরেডি হয়ে গেছে সেটা কিন্তু এই ধরনের এখান থেকে অবশ্যই আপনি মনে করে তারপরের দিন কেটে দেবেন। দেখতে পেলেন নিশ্চয়। তো এরকম যে কটা পাবেন আপনি দেখে পরের দিন কিন্তু এটা কেটে দেবেন। আমি একটাই দেখাবার জন্য শুধু রেখেছি, কারণ আমি এটা ফুল হয়ে যাওয়ার পরের দিনই আমি কিন্তু সকালে আর্লি মর্নিংয়েই এটাকে কেটে দিই। এই হচ্ছে ব্যাপার। দ্বিতীয় যে কথাটা বলবো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই গাছের প্রধান শত্রু হচ্ছে কিন্তু মিলিবাগ। এই মিলিবাগকে সারাতে হলে অবশ্যই সিনজেন্টা কোম্পানির একতারার বিকল্প নেই। এই একতারা কিন্তু অবশ্যই আপনাকে মাত্র 1 থেকে 1.5 গ্রাম নিয়ে লিটারে দিয়ে, হাফ গ্রাম দিলেও হবে, কারণ যদি এটার খুব বেশি তীব্রতা না থাকে সেটা স্প্রে করবেন আর্লি মর্নিং কিংবা সন্ধ্যাবেলা। আর বৃষ্টি আবহাওয়া দেখে করবেন, যাতে বৃষ্টিপাতে ধুয়ে না যায়। এইটা কিন্তু ভুলবেন না, এটা কিন্তু মারাত্মক, মানে এই গাছের প্রধান শত্রু মিলিবাগ। এই হচ্ছে ব্যাপার। এবার যেটা কথা বলবো, এই গাছ কিন্তু আপনাকে রাখতে হবে একেবারে খোলামেলা জায়গায়, অর্থাৎ রোদে। বৃষ্টি হচ্ছে কি না সেটা ভেবে লাভ নেই, যতই বৃষ্টি হোক আপনাকে বাইরে রাখতে হবে। তবে ওয়েল ড্রেনেজ করবেন যাতে জলটা বেরিয়ে যায়। আর যতই রোদ হোক না কেন, এ অবশ্যই রোদে থাকবে। পরের ভিডিওটা, নেক্সট ভিডিও যখন আমি এর নিয়ে আসব, তখন অবশ্যই আপনাদের দেখাবো এর শাখা কাটিং থেকে কিভাবে আমি চারা করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দারুণ ব্যাপার, চারদিকে একেবারে ফুল কুড়িতে ভরপুর। আর আমি এখন যেহেতু পটাশ দিয়েছি এর আগে, আজকে অবশ্য দিইনি, তবে আপনি জৈবিকভাবে পটাশের উৎসটা বলা হয়নি, কলার খোসা বা আপনার পেঁয়াজের খোসা ভেজানো জল দিতেই পারেন, এটা জৈবিকভাবে পটাশের উৎস। আর আমরা কেমিক্যালভাবে দিতে পারি, সেটা হচ্ছে সালফেট অফ পটাশ, যেটা সাদা পটাশ বলি, অথবা সাদা পটাশ না থাকলে অবশ্যই আপনাকে লাল পটাশ ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আজ এতটুকুই। যদি ন্যূনতম আপনাদের এই ভিডিওটি উপকারে এসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এতটুকুই, কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।